ঈদ মোবারক। আমি আরিফুল সাজ্জাদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন ইনসাইড পলিটিক্স একটি নিয়মিত টক শো আমাদের। ঈদ উপলক্ষে আমরা একটু বিশেষভাবে এটি আয়োজন করার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব একটি বিষয় ঠিক করা হয়েছে। বিষয়টি হচ্ছে রাজনীতির মেরুদণ্ড টাকা। আমাদের সঙ্গে দুইজন অতিথি যোগ দিয়েছেন। শুরুতে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক ডান পাশে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সভাপতি এফবিসিসিআই ও ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং তার পাশে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। উনি এখন নির্বাহী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টিতে। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতে যেমনটা শুনছিলেন যে রাজনীতির মেরুদণ্ড টাকা, এই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। কাজী ফিরোজ রশিদকে দিয়েই শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, যে আসলে কত টাকা লাগে রাজনীতি করতে? অনেক দিন থেকে রাজনীতি করছেন আপনি। ধন্যবাদ আপনাকে, এবং মিন্টু ভাই আছেন আজকে, আমার খুবই প্রিয় মানুষ। রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই, রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে চলে গেছে। এটা একটা বড় ব্যবসা। ব্যবসায়ীরা কিন্তু রাজনীতি এখন নিয়ন্ত্রণ করতেছে। সংসদের দিকে যদি তাকিয়ে দেখেন, এখানে আপনি বঙ্গবন্ধু আমলে 72 সালে যদি বলি, বা 70 সাল বা 72 সালে যারা নির্বাচিত হয়েছিলেন, 73 সালে, সেখানে 90% ছিলেন বা 95% ছিলেন পলিটিশিয়ান, যারা একদম গ্রাম থেকে, রুট লেভেল থেকে, জনগণের মাঝ থেকে এসেছেন। মাটির সঙ্গে, জনগণের সঙ্গে, এলাকার সঙ্গে তাদের ব্যাপক সংযোগ ছিল। সেই লোকগুলো কিন্তু রাজনীতিতে আসতেন। এখন তা না। এখন দেখে কি কার বেশি পেশি শক্তি আছে, কার বেশি অর্থ আছে। সে অর্থ ইয়াবা বিক্রি করে হোক, হিরোইন বিক্রি করে হোক, এলাকার চাঁদাবাজি করে হোক, এলাকার সবথেকে বড় ডন হোক, আমার তাকে দরকার যার টাকা বেশি, পেশি শক্তি বেশি, যে নির্বাচনে অপোজিশনকে মল্লযুদ্ধের মতন পরাজিত করে সে জিতে আসবে, আমার হাতকে শক্তিশালী করবে। এখানে নীতি এবং আদর্শের আর কোনো খেলা নেই। ওগুলো মোটামুটি এখন এই মুহূর্তে আমরা বলতে পারি যে গত হয়ে গেছে, বিগত হয়ে গেছে। 70 সালে যখন বঙ্গবন্ধু নির্বাচনে আসলেন, দেশে মার্শাল ল এর আন্ডারে, ইয়ে খান দেশে শাসন, রাষ্ট্রপতি পাকিস্তানের, আপনি সেইটা যদি দেখেন, সেদিনের চিত্র আওয়ামী লীগের, কারা আওয়ামী লীগ করেছিলেন, ঢোলা পাঞ্জাবি, তখন কোনো মুজিব কোর্ট ছিল না। এখন দেখবেন যে মুজিব কোর্টের সরাসরি, এবং কত রঙের যে বেরোইছে, এবং কত রকম তার বোতামের চেহারা, সোনার মেডেল নৌকা লাগাইয়া, মুজিবপুর লাগাইয়া, বড় আওয়ামী লীগ সব। তখন আসছেন একটা ঢোলা পায়জামা, খুব বেশি যদি কেউ পরতো চটি জুতা অথবা একটা বাটার স্যান্ডেল, একটা ঢোলা পাঞ্জাবি, এই আওয়ামী লীগের আসল চেহারা। বঙ্গবন্ধু তাদেরকে এনে এনে দিচ্ছেন, কারণ তারা জনগণের ভোট তারা আনতে পারত। এখন তা না। এখন দেখবেন এই ওদেরকে যে দেব কত টাকা আছে, উনি একটা স্লিপ চলে গেল, সে এলাকায় সাংঘাতিক শক্তিশালী। কিভাবে এত শক্তি হলো, এত টাকার মালিক হলো, ওইটা দেখার ব্যাপার না। সে ইয়াবা ব্যবসায়ী, অথবা সে আন্ডারগ্রাউন্ডের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, কয়টা মামলা আসে এটা দেখার কিছু না। তাকে মানুষ ভয় পায় কিনা, এবং এলাকায় আধিপত্য বিস্তার করে কতদিন পর্যন্ত, তার কত লোক আছে, মাসেল কত আছে। সে একজন নেতা গেলে 1000 মোটরসাইকেল দিয়ে তাকে সম্বর্ধনা দেবে। অতএব এই লোকটা আমার দরকার। ওই যে ত্যাগী আওয়ামী লীগ যে পিছিয়ে দাঁড়িয়ে আছে, যে সারা জীবন বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে আসছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, অন্য দল করে, এখন তার অর্থের জন্য সে পিছিয়ে পড়ে আছে। শুধু আওয়ামী লীগ কেন, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, সব রাজনৈতিক দল একই অবস্থা। এবং নির্বাচন নেওয়ার সময় টাকা দিতে হয়, প্রচুর টাকা দলের মানে যারা এই সমস্ত লোককে নিয়ে আসে ধরে। কবরী হাট থেকে যখন গরু কিনে আনে, তখন কিন্তু বড় মালা গলায় দিয়ে নিয়ে যায়, ভাই দাম কত,
কেউ দাম বলে, কেউ বলে না। কেউ বলে কি যে কেনে 6 লাখ টাকা দিয়ে 8 লাখ টাকা 10 লাখ টাকা, বুঝলেন না, কে কত বড় গরু কিনতে পারবে। এখানেও নির্বাচন আগে সব দলের মধ্যে কিছু দালাল ঢুকে যায় গরুহাটের মতন, তারা যে বড় গরুটা ধরে নিয়ে আসে কোরবানি দিয়ে, এই যে নিয়ে আসছি নেত্রী, এই যে যাকে আনছি, আপনি যা দেখতেছেন এইগুলো কিছু না, এর সামনে অর্থে কেউ কিছু না। এই ইচ্ছে করলে 1000 মোটরসাইকেল নামাইতে পারে, এলাকায় একে সবাই ভয় পায়, এর টাকার কোনো অভাব নাই, একে দিলি নির্ঘাত পাস করবে, দুটা টিক দেওয়া যাও। আর ওই দালালদের পকেটে করলে যে কত দেবো এখন আমাকে দিয়ে চলে যাও তুমি। আচ্ছা, বা নেতা, আমার সব দলের একই অবস্থা। অতএব দলগুলোই এখান কাছে নীতি বিবর্জিত একটি রাজনৈতিক দলে আমরা পরিণত হয়েছে, এবং এখান থেকে উত্তরণের সহসা কোনো পথ দেখি না। যারা আদর্শের রাজনীতি করে তারা অনেক পিছনে আছে, এবং সেটা শেষ পর্যন্ত কি হবে আদর্শ রাজনীতি করলে সেটা নিয়ে আলোচনা করব। সেটা ইতিহাসের ব্যাপার, ইতিহাস একদিন বলবে কোথায় গিয়ে দাঁড়াবে এই রাজনীতি। আব্দুল ওয়াল মিটুর কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে ওনাকে তো বললাম যে রাজনীতি করতে কত টাকা লাগে, হ্যাঁ, টাকা যে অনেক লাগে সেটা বোঝা গেল। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে রাজনীতি করতে টাকা লাগে না মানে রাজনীতি করে টাকা বানানো হয়, কোনটা? দর্শক ভাই বোনদের আপনাকে সহ ঈদের শুভেচ্ছা জানাই। প্রথমে আমি বলি যে একটা সময় ছিল এদেশে যেটা ও 100% খাঁটি কথা বলছে, যে যখন একটা নির্বাচন হতো তখন যে কোনো পার্টি তার ত্যাগী নেতাদের খুঁজত, এবং যাদের সাথে মাটি ও মানুষের একটা সংযোগ ছিল তাদেরকে খুঁজত। আস্তে আস্তে যেটা হচ্ছে সেটা হলো, দেখা গেল এর যখন টাকা বেশি লাগে রাজনীতি করতে বা আপনার নির্বাচন করতে, তখন তো আপনি কারো না কারো দ্বারস্থ হচ্ছেন যে ভাই আমার টাকা লাগবো, আমার টাকা লাগবো। তো একটা শ্রেণীর উদ্ভব হয়েছে বাংলাদেশে, যারা যারা রাজনীতি করতো, নির্বাচন করতো, তাদেরকে টাকা দিত। কিছুদিন পরে সে দেখলো যে আমি টাকা দেই, আমার টাকা দিয়া মিন্টু সাহেব এমপি হয়ে যায়, ক্ষমতা মিন্টু সাহেবের কাছে, তো আমার মিন্টু সাহেবকে টাকা দেওয়া দরকারটা কি? আমি নিজেই যদি আমার টাকা দিয়া কেন্দ্র দখল করতে পারি, উনি বলছেন মাসেল ম্যান, যদি আমি মাসেল ম্যান কিনে নিতে পারি, মোটরসাইকেল জোগাড় করতে পারি, তাহলে আমি নিজেই তো ইলেকশন করতে পারি। সো একটা আমূল পরিবর্তন হয়েছে ওই জায়গায়, যেখানে যারা আগে মাসেল ম্যান ছিল, শিক্ষিতই ছিল না, রাজনৈতিক দলের জন্য কোনো ত্যাগ তিতিক্ষাও ছিল না, রাজনীতির জন্যও ছিল না, তারা সামনের দিকে আগে চলে আসলো। আর নমিনেশন প্রসেস তো মোটামুটি ফিরোজ ভাই এক্সপ্লেন করছে, আমি মনে করি ওনার সাথে আমি একমত, আমি এটা আর বেশি দূরে যেতে চাই না। কিন্তু এখন কথা হলো যে আমাদের সমাজটা এখন যে পর্যায়ে আছে, কেন এই পর্যায়ে পৌঁছালো? যখন এই শ্রেণীর উদ্ভব হইল, এখন একটা কথা বলছে ফিরোজ ভাই, যেটার সাথে আমি দ্বিমত প্রকাশ করি, সেটা হলো রাজনীতিবিদদের হাতে এখন রাজনীতি নেই, সেটা চলে গেছে ব্যবসায়ীদের হাতে। এখন আসল ব্যবসায়ী কারা? ফিরোজ ভাই কিন্তু এই জিনিসটা যদি পরবর্তীকালে একটু দর্শক ভাই বোনদের যদি এক্সপ্লেন করে, এখানে দুই ধরনের ব্যবসায়ী আছে। একটা হলো যারা কোনো এমন অফিসের দরকার নাই, খাটার দরকার নাই, একটা রাজনৈতিক পরিবেশ দেশে সৃষ্টি হয়েছে এখন, যে পরিবেশে আপনার কি কানেকশন আছে, আপনার খালাতো ভাই কি, আপনার মামাতো ভাই কি, এগুলি জেনে ওদের সাথে খাতির করে, যদি আপনার একটা ভাই যদি এখন মন্ত্রী হয়, সে যে ভাই হোক, তখন তারা একটা সিন্ডিকেট সৃষ্টি করে, যে সিন্ডিকেট রাজনৈতিক শক্তি ব্যবহার করে টাকা বানায়। সেটাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন রেন্ট সিকিং, অর্থাৎ এক ধরনের খাজনা তোলা। এরাই কিন্তু আবার এই চোরাচালানিতে ইনভলভ হয়, এরাই মানি লন্ডারিং, বিদেশে টাকার পাচারে ইনভলভ হয়। আপনি দেখেন যারা বিদেশে টাকা চুরি পাঠায়, বেশিরভাগই কিন্তু করাপশনের টাকাটাই বেশি বিদেশে যায়। আর আরেকটা হলো যে সিস্টেম আমরা গড়ে উঠেছি, সেটা হলো যেমন যেসব প্রতিষ্ঠান
জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, সেটা সাংবিধানিক হোক, সেটা আইনগতভাবে প্রতিষ্ঠিত হোক, যে সবগুলো প্রতিষ্ঠান এখন কোনো না কোনো ভাবে কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ না কেউ এটাকে কবজা নিয়ে গেছে। কবজা নিয়ে গেছে কি টাকা বানানোর জন্য? অন্য কোনো কারণ তো নাই। কারণ যিনি কবজা নিছে তিনি তো রাজনীতি করতেছেন না, তিনি শুধু কিভাবে সম্পদ সৃষ্টি করবে, যেটা উনি বলছে কি চোরাচালানি ইয়েবা ব্যবসায়ী, সেটা তো আছেই। বাট এই সম্পদটা যে তারা বানাচ্ছে এবং কুক্ষিগত করতেছে বা লন্ডারিং করতেছে বিদেশে, তারা তো এটা সক্রিয় সদস্য। এখন আমি একটু কনক্লুশন করি, না হলে কিন্তু জিনিসটাও সেটা হলো যে একটা দেশে যখন ডেলিবারেটিভ পলিটিক্স থাকে না, অর্থাৎ তর্ক বিতর্ক থাকে না, ইস্যু ভিত্তিক, অপোজিশন অত স্ট্রং না পার্লামেন্টে মনে করেন, সেখানে কিন্তু ওয়ান সাইডেড আইন কানুন খাড়া করে। যেমন মনে করেন আমাদের বিদ্যুৎ খাতে একটা আইন করা হয়েছে যে বিনা টেন্ডারে অ্যাওয়ার্ড দিলে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। দ্রুত সরবরাহ আইন, বিদ্যুৎ যেই আইন হোক, বাট এটা হলো এক ধরনের মানে আইনগতভাবে প্রতিষ্ঠিত করছে যে একটা সিন্ডিকেট খাড়া করানো যাবে। অথবা তারাই কিন্তু ওই আপনার বিদ্যুৎ কেন্দ্র বলেন বা ওই এনার্জি ইম্পোর্ট বলেন, তারাই কিন্তু সুযোগ সুবিধাটা পাচ্ছে। তো এই ওয়ান সাইডেড পলিটিক্স যখন হয়, ডেলিবারেটিভ পলিটিক্স যখন উঠে যায়, তর্ক বিতর্ক যখন কমে যায়, তখন সবসময় কিন্তু একটা গোষ্ঠী এটার বেনিফিট পায়। আবার আসবো আপনার কাছে। কাজী ফিরোজ রশিদ, একটা বিষয়ে আপনি উত্থাপন করেছেন, সেটি হচ্ছে যে ব্যবসায়ীদের দখলে চলে গেছে। সমাজে তো বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী আছে, শিক্ষক আছে, বা অন্যান্য যারা আছেন, একটা তো পেশা মানুষের থাকবে এবং তারাই আবার রাজনীতি করবে না, শুধু রাজনীতি একটা পেশা হবে। ব্যবসায়ী মানে মিন্টু ভাই যেটা বলছে, আমি একটু এক্সপ্লেন করতে চাই যে যাদের জীবনে কোনদিন 3 নাম্বার ছিল না, যাদের যে নাম্বার কি তারা এখনো জানা, জিজ্ঞেস করি ভাই আপনার যে নাম্বার ছিল বলে এটা আবার কি কবে হয়েছে, আমি তো ব্যবসা করি। যাদের কোনো অফিস নেই, যারা দেখাইতে পারবে না যে আমি কবে থেকে কি ব্যবসা শুরু করলাম, হঠাৎ করে আপনি তাদেরকে দেখলেন যে রাতারাতি বড় বড় ল্যান্ড ক্রুজার গাড়ি, প্রাডো গাড়ি, গুলশান বনানী বাড়িধারার মতন জায়গায় বড় বড় ফ্ল্যাট অথবা বাড়ি, আরাম বাড়ি, একটা আস্ত বাড়ির মালিক হইয়া বসে গেছে। কবে ব্যবসা করছেন? এই তো সেদিকে ব্যবসা শুরু করলাম। মানে আপনি এদের কথা, এদের কথা, অর্থাৎ যারা আদি ব্যবসায়ী, তারা কিন্তু কি করে, নির্বাচন আসলে হ্যাঁ তাদের সবার তো আত্মীয় স্বজন বা হিতাকাঙ্ক্ষী থাকে, আমরা রাজনীতি করি, তাদের কাছে যাই, তার কাছে এবার আপনাকে আমি টাকা দিলাম। তারা কিন্তু তাদের ব্যবসাটা করতেছে। তারা কি করে, একজন রাজনীতিবিদ বা একটা দলকে তারা কিছু চাঁদা দেয়, অথবা তারা আমি বলি ডোনেশন করে, তারা কিছু সুযোগ সুবিধা পায়। ব্যবসার কাজ তো সুযোগ সুবিধা নেওয়া, রাজনীতিতে ইনভলভ হয় না নিজেরা। আদমজি স্পেনি কিন্তু রাজনীতিতে আসে নাই, সাইগল রাজনীতিতে আসে নাই, আদানি গ্রুপ, তারপর লালভাই গ্রুপ ইন্ডিয়ার রাজনীতির মধ্যে টাটা গ্রুপে আসতে চায় না, সিন্ধে গ্রুপ অবশ্য আসছে দেখবেন। কিন্তু আমাদের দেশে ভিন্ন রূপ। আমি এখন সেই ব্যবসায়ীদের কথা বলতেছি, আমি কিন্তু প্রথমে এক্সপ্লেন করে গেছি কারণে যারা বা ব্যবসায়ী বা আসছে, কবে সদ্য আসছে, তো সেই পাকিস্তান আমল থেকে বাল্যকাল থেকে শুরু করছে, আজকে না। এখন এই বা ব্যবসায়ী বা কবে আসলো, এই যে চাঁদা আগে তো জানতো না যে চাঁদা নীতি হয়, এরা যে এই যে সিন্ডিকেট এটা নতুন বাইরেছে, অর্থাৎ একটি গ্রুপ একসাথে হইয়া কোথায় কাকে মারবে ধরবে, কিভাবে এই টাকা উপার্জন করা যায়, এটা সিন্ডিকেট করে সরকারের কোনো মন্ত্রীকে বা কোনো আমলাকে বা কাউকে তাদেরকে করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে। এবং এই টাকা কিন্তু এই দেশে তারা রাখে না। এই টাকা, এই যে 532টা দুবাইতে বাড়ি পাওয়া গেছে সন্ধান 2022-23, এই টাকা কিন্তু সেই টাকা। এই যে বেগমপাড়া বলেন, ওখানে বলেন, আমাদের দেশে ব্যবসায়ীরা সবাই বিদেশে বাড়ি করছে। আপনার বাড়ি করার কোনো অন্যায় কিছু না,
ছেলেপেলে বিদেশে পড়তে যাবে, তারা একটা বাড়ি করবে, এখানে তো অন্যায়ের কিছু নাই। এই বিষয়টা আরো আলোচনা করব। যদি আপনি চোরাই পথে টাকা নিয়ে যান, অবৈধভাবে অর্জন করে সেই টাকা ট্যাক্স ছাড়া আপনি বিদেশে নিয়ে যান, ওইটি হবে মানি লন্ডারিং, ওটি অন্যায়। এটা নিয়ে আরো আলোচনা করব, আব্দুল আউয়াল মিন্টুর কথাও শুনবো, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদের স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছি রাজনীতির মেরুদণ্ড টাকা, এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন, কাজী ফিরোজ রশিদ এবং আব্দুল আউয়াল মিন্টু। আমরা আলোচনা করছিলাম, আব্দুল আউয়াল মিন্টু যে কাজী ফিরোজ রশিদ যেটা বলছেন, যে উনি একটা ব্যাখ্যা দিলেন যে কোন ব্যবসায়ীদের কথা বলছিলেন, আপনিও আলোচনা শুরুতে ওটা বলছিলেন যে ব্যবসায়ী কারা, সেটা একটা বিষয় হলো। কিন্তু রাজনীতির জন্য টাকা লাগে, কতটা টাকা লাগে, এটাও একটা বিষয় কিন্তু রয়েছে। এখন যেটা হচ্ছে যে এটা বাধা ধরা কোনো সীমা পরিসীমা নেই। আমি একটু অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি তো যে কোনো কিছু করতে গেলে টাকা লাগবেই, এবং রাজনীতি করতে গেলেও টাকা লাগবে, কারণ অনেক ধরনের খরচ আছে যদি আপনি নির্বাচন করতে যান। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে হতে পারে। প্রতি বছর আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো একটা নির্বাচন কমিশনের হিসাব দেয়, এবার তারা এই টাকা পেয়েছে এবং এইটা তারা ব্যয় করেছে, কিন্তু টাকা তারা কোথা থেকে পেল সেই বিষয়টি তারা পরিষ্কার থাকে না সেখানে, এবং খরচের হিসাবটাও কিন্তু পরিষ্কার থাকে না, বা যে অংশটুকু বলা হয়, অঙ্কটুকু বলা হয়, সেটা কিন্তু বাস্তবসম্মত না। আব্দুল আউয়াল মিন্টু, আপনার কি মনে হয় যে এইটা কি প্রকাশ করা উচিত না, কোথা থেকে টাকাগুলো আসে? শুনুন, একটা কথা আপনাকে বলি, কত টাকা লাগে যে এই প্রশ্নের উত্তর দিই। আমি ব্যাক টু 96-তে যাই। 1996 সনে যখন আমরা একটা সার্ভে করি যে একটা ক্যান্ডিডেট তার পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে কত টাকা লাগবে, 1996 বা 1991 এখন থেকে বেশি দিন সময় ছিল, এখন মাত্র 3 সপ্তাহ। তখন নির্বাচন শুরু করতো আরো 2-3 সপ্তাহ আগে। আমি প্রতিটি আওয়ামী লীগের ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছি কত টাকা লাগবে। বেসিক্যালি আমরা যদি লালমনিরহাট, রংপুর, নীলফামারী, ওই বগুড়া এসব জায়গায় ধরেন, তাহলে বেশিরভাগ লোকে বলছে আমার 3 থেকে 4 লক্ষ টাকার ভিতরে হবে লাগবে। 3 থেকে 4 লক্ষ টাকা, আপনি খেয়াল রাখেন। আর যখনই আপনি কুমিল্লা ক্রস করবেন তখন বলে যে ভাই আমার 25 লাখ 30 লাখ লাগবে। আচ্ছা, যখন নোয়াখালীতে যাবেন তখন বলছে যে ভাই আমার তো 70-75 লক্ষ টাকা লাগবে। এই ছিল মোটামুটি হিসাব। এখন ওই জায়গায় যেখানে 3 লক্ষ টাকা লাগবে, এখন নাকি 1.5 কোটি টাকার নিচে হয় না। আর আমি কুমিল্লা নোয়াখালী বাদ দিলাম, এদিকে আরো বেশি। যে জন্য হোক, এটার কারণটা আমি জানি না, ফিরোজ ভাই ওরা বলতে পারবে কারণটা কি। এটা গেল 1। 2 নম্বর হলো, যেখানে রাজনীতি একটা মিডিয়ান হিসেবে দাঁড়াইছে এখন টাকা বানানো, সেখানে তো আপনি আর ওই 3 লাখ বা 3 কোটি বলে কোনো লাভ নাই। আপনি চোরাপথে টাকা বানাচ্ছেন, আবার আপনি বেহিসাবে খরচ করতেছেন। আবার সরকার আপনাকে সাহায্য করে, প্রায় সব সরকারের কথা বলতে হচ্ছে, এই সরকার না, দেখবেন ওই 15% দিলে আপনার কালো টাকা সাদা করতে পারেন। তো তাহলে ফিরোজ ভাই যেটা বললো যে 3 নাম্বার, তা তো জানার দরকার নাই। বিকজ মানি লন্ডারিংয়ের জন্য আমরা সবাই জানি বাংলাদেশে এখন ডলার সংকট চলতেছে। তারপরে যার জন্য আমাদের অর্থনীতি দিন দিন সংকুচিত হয়ে আসতেছে, কেউ ইম্পোর্ট করতে পারতেছে না, ইভেন সরকারও অনেক টাকা দেয় না, এয়ারলাইন্সের টিকিটের পয়সা দিতে পারছে না, শিপিংয়ের ফেট দিতে পারছে না, বিদেশি কোম্পানিগুলো যে ডিভিডেন্ড সেটা পাঠাতে পারছে না। আর বাকি তো ওই তেল আমদানি, কয়লা আমদানি, এগুলো কথা আমি বাদে দিলাম। এখন প্রশ্নটা দাঁড়ালো যে আপনি এটার কারণটা কি, এটা তো আপনাকে আগে বাইর করতে হবে। সেটা হলো যে যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠিত, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠা হোক, যেমন পার্লামেন্ট, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এগুলো তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানেই বলা আছে যে ইলেকশন কমিশন হবে ইলেকশন করার জন্য। ওই যে আমি একটা নেক্সাসের কথা আপনাকে বলছি, যে রাজনীতি এবং কিছু যারা ব্যবসায়ী নামক ব্যবসায়ী যেটা বলতেছে, এদের ভিতরে এখন যে একটা দুষ্ট চক্র দাঁড়াইছে,
তারা কিন্তু এগুলো সব কন্ট্রোল করে। আর সরকার কন্ট্রোল করে, যারা সরকারে আছে এখন, তারা কন্ট্রোল করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, যেমন ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, তারপরে আপনার পার্লামেন্ট। এখন পার্লামেন্ট আইন বানানোর কথা, তো একটা আইন বানাতে গেলে একটা আইন তো আপনাকে একটা তর্ক বিতর্কের মাধ্যমে সব পক্ষ যখন তার পজিশন উপস্থাপন করবে, তার মাধ্যমে আপনি একটা ব্যালেন্স পলিসি নিয়ে আসবেন বা ব্যালেন্স ডিসিশন নিয়ে আসবেন, যাতে করে এই আইনটা ইজ গুড ফর দ্য গ্রেট মেজরিটি অফ দ্য পিপল। কিন্তু যারা এখন আইন বানানোর জন্য নির্বাচিত বলেন আপনি, তারা কি এগুলি নিয়ে কোনো কথা বলে পার্লামেন্টে? আমি যখন দেখি পার্লামেন্টে স্পিচ দিচ্ছে আইন, ওই আইনের সময়, তখন তারা তাদের কনস্টিটিউন্সির কথা করতেছে, ওই অন্য পার্টিকে গালি দিচ্ছে। আইন প্রণয়ন পদ্ধতিটা পার্লামেন্টে কিভাবে হয় এটা নিয়ে তো আসলে সবসময় প্রশ্ন ছিল, মানে কাজী ফিরোজ রশিদ আরো ভালো বলতে পারে। আমি একটু শেষ করে দিই, ফিরোজ ভাই টাইম দিয়ে। এখন প্রশ্নটা হইলো যে তারা তো অনলি বিকেম এ ইয়েস মাস্টার, অর্থাৎ ক্যাবিনেট যেটা অ্যাপ্রুভ করে আমি দাড়িগমা বদলাতে বেশি দেখি না। অপোজিশন নাই এখন বহুদিন থেকে, এটা বলে কোনো লাভ নাই। ইভেন সিভিল সোসাইটি যেটা তর্ক বিতর্ক করতো এসব জিনিস নিয়ে আসছে, সিভিল সোসাইটি তো এখন মোটামুটি চুপ। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে 2-4টা প্রতিষ্ঠান আছে, সিপিডি, সানেম, এরা কিছু কথা বলতেছে। তো এখন প্রশ্নটা হলো যে আপনি এই যে একটা দুষ্ট চক্র আপনি ক্রিয়েট করতেছেন, এখন প্রশ্নটা হইল এই পলিটিক্যাল দুষ্ট চক্র অর্থনৈতিক দুষ্ট চক্রকে কন্ট্রোল করে নাকি ভাইস ভার্সা, একে অপরের সঙ্গে? এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন একে অপরের পরিপূরক, অর্থাৎ দুই পক্ষ একত্রে মিলে গেছে। এই দুষ্ট চক্রের বাণীটা হইল আপনি ইকোনমি উইল বি, অর্থনীতি উইল বি ওভার রেগুলেটেড, অর্থাৎ বারবারই দেখবেন সার্কুলার দিচ্ছে। আমাদের একটা বাংলাদেশ ব্যাংক আছে, এটা বোধ গত 1 বছরে তো সার্কুলার দিচ্ছে, আমি 10 বছরও দেখি নাই। তো যত বেশি আপনি রিগ্রেসিভ সার্কুলার বাইর করবেন, তত বেশি এটা দুষ্ট চক্রের বা যারা এই প্রক্রিয়ায় জড়িত তাদের পক্ষে যায়। এটা একটু কাজী ফিরোজ রশিদের একটু মতামত। তো এখন সেজন্য আমি আপনাকে বলতে শুনুন, এখন আমি আমার মতে সরকারের যেটুকু অবশিষ্ট আছে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই দুষ্ট চক্রকে প্রতিহত করে যে আমাদের সংস্কার দরকার, অর্থনীতিতে যে সংস্কার দরকার, রাজনীতিতে, এটা করার মতো ক্ষমতা আমি আমাদের সরকারে এখন আর দেখি না, এবং দিন দিনেই এটা আরও খারাপ হবে। অর্থাৎ লাস্ট লাইন হলো যেসব প্রতিষ্ঠান সাংবিধানিক বা আইন দ্বারা প্রতিষ্ঠিত, কিছু সংবিধান কিছু আইন দ্বারা প্রতিষ্ঠিত, যেমন দুদক আইন দ্বারা প্রতিষ্ঠিত, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, যেগুলি জনকল্যাণে কাজ করার কথা, যেগুলি জনগণের দ্বারা পরিচালিত, এই সবগুলি প্রতিষ্ঠানেই এখন হয়তো পলিটিক্যাল রাজনৈতিক দুষ্ট চক্রের কবজা চলে গেছে, অথবা অর্থনৈতিক যারা দুষ্ট চক্র আছে তাদের কবজা চলে গেছে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বলেন, দুদক বলেন, ওই মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, সমস্ত আইনগত প্রতিষ্ঠানগুলো এখন কোনো না কোনো চক্র দ্বারা মানে নির্দেশিত, আমি বলবো। তো সেজন্যই বলতে অতএব নিয়ন্ত্রিত। আমরা আলোচনা করবো, একটু বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে কাজী ফিরোজ রশিদের মতামতটা নেব। দর্শক, আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ ঈদের স্পেশাল ইনসাইড পলিটিক্স আলোচনায়। দর্শক, আমরা আলোচনা করছিলাম রাজনীতির মেরুদণ্ড টাকা, এই বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনছিলেন। আমি কাজী ফিরোজ রশিদের কাছে সরাসরি চলে যেতে চাই। যে প্রশ্নটা করেছিলাম আব্দুল্লাহ মিন্টুর কাছে, যে রাজনীতি করতে বা কোনো কিছু করতে তো টাকা লাগে, এটার একটা সীমা পরিসীমাও থাকে, কিন্তু রাজনৈতিক যে অনুশীলন আমরা করি, রাজনৈতিক দলগুলো যে হিসাব দেয় বিভিন্ন সময়, সেটা কতটা বাস্তবসম্মত? একদমই অবাস্তব। কারণ আপনি আমাদেরকে আইনটি এইভাবে করছে যে আপনি সব কিছু অবাস্তব করবেন, তারপরে শুরু হলো টাকার খেলা। তো এইভাবে চলে যায়, এটা কোনো এন্ড নাই। কত টাকা যাবে, ওই যে এলাকা ভিত্তিক রংপুরের মানুষ আগে খুব দুর্বল ছিল, রাস্তাঘাটে ওরা এখন সজাগ হয়ে গেছে, ওরা আমাদের টাকা দরকার, এখন কি সেম রেট সারা বাংলাদেশে। কিন্তু যদি একটু নোয়াখালী ছেড়ে চট্টগ্রাম যান, সেইখানে মিনিমাম 25 কোটি টাকার নিচে কোনো নির্বাচন কেউ করতে পারে না এই মুহূর্তে। ঢাকায় কত লাগে?
ঢাকা ধরেন 5 থেকে 7 কোটি 8 কোটি টাকার মধ্যে হয়ে যেতে পারে, আচ্ছা, যদি সেইভাবে কেউ গুছিয়ে নিতে পারে। আর নির্বাচনে আমাদের হলফনামা দিতে হয় যে আমি 25 লক্ষ টাকা খরচ করলাম, একদম লেখা পোস্টার টোস্টার দিয়ে এবং কিছু ইটে দিয়ে দেখে দিলাম 25 লক্ষ টাকা। সেটা কোথায় পাইলাম? বন্ধু বান্ধব দিচ্ছে বাইরে। এই যে আমি মিথ্যে কথা দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ কইয়া আমাকে দিয়ে করাইলো এফিডেভিট করে মিথ্যে কথা, এই তো শুরু হয়ে গেল। একজন চেয়ারম্যান হইতে আসলে 5 লাখ টাকা কোথাও লাগে, উপজেলা চেয়ারম্যান 5 থেকে 10 কোটি টাকা নষ্ট করছে, 5 কোটি টাকাটা চেয়ারম্যানে লাগছে কোথাও। এখন দেখেন একজন এমপি মারা গেল যশোরে, খুব দুর্ভাগ্যটা আমাদের জন্য, হৃদয় বিদারক। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা কি খুব খারাপ লাগে, যে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চোরাচালান, সোনা পাচার, হুন্ডি ব্যবসা, মানব পাচার ইত্যাদি ইত্যাদি যত রকম যা আছে এলাকায়। তার মধ্যে একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, দে আর দ্য ল মেকার অফ দ্য কান্ট্রি, তারা আইন প্রণয়ন করে যারা মিন্টু ভাই বললেন, আমি একমত। এই আইন পড়ে কয়জন সংসদে যান? তারা যে বসে থাকেন, একটা লিখে দেয় তাকে একটা স্পিচ মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর অথবা বাজেটের উপর, ওই দাঁড়াইয়ে কিছু কথা তো কইতে বা এই তোষামত করতে যে সময়টা যায়, তারপর কই আমার এলাকার কথা কই, স্পিকার টাইম কমাই দেয়, বসে পড়ে। কিন্তু আইন নিয়ে কোনো কথা বলতে চায়। এখন আপনি আসেন বিরোধী দল কী করেন তো, সেখানে আরও একটা মজার ব্যাপার। বিরোধী দল এখন আমরাই স্বীকার করি যে আমরা তো এখন গৃহপালিত বিরোধী দল আগে ছিলাম। আমি আরেক ধাপ এগিয়ে বলতে চাই যে এখন আমরা গৃহপালিত কৃতদাস, অর্থাৎ আমাদের যদি কয়েকটি সিট দিয়ে কিনে নিয়ে থাকে, এখন কোরবানি ঈদ, এটা ঈদুল আজহা মানে কোরবানি, স্যাক্রিফাইস করা, গোটা দলকে স্যাক্রিফাইস করে আমার দলকে কোরবানি দিয়া আমি ধরেন 9টা সিট নিলাম বা 11টা সিট নিলাম। ওখানেও তো একটা সিন্ডিকেট নিয়ে আলোচনা হচ্ছিল যে পলিটিক্যাল পার্টি হাইজ্যাক বাই সিন্ডিকেট, সেইভাবে এরাও কিন্তু এইভাবে দেখেন কীভাবে কেনাবেচা হয়ে যাচ্ছে ইনডাইরেক্টলি। দলকে বিক্রি করে আমি কয়েকটা নিয়ে আমি বসে গেলাম, বসে আমি আমার পদ পদবি নিয়ে এটা নিয়ে আমি কিছু সুযোগ সুবিধা নিলাম। কীভাবে একদিনে মানুষ বড়লোক হয়ে যায়। হঠাৎ করে গেল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো সোনার কাঠি, জাদুর কাঠি একদম। উনি বললেন যে তোমাকে আমি একটা টিভি লাইসেন্স দিয়ে দিলাম। উনি দৌড়ে আসলো, ভাই আমি লাইসেন্স পেয়ে কী করতে হবে? মিন্টু ভাইয়ের কাছে আসলো, মিন্টু ভাই তাহলে ভাই আমার একটা ভাগ রাখো, আমি 10 কোটি টাকা দিই। আরেকজনের কাছে গেল, সে বললো যে আমাকে একটা ভাগ রাখো, আমি 10 কোটি টাকা দিই। এই 5 জনের ঠিক হলো 50 কোটি টাকা এটা দিয়ে শুরু করে দিল। উনি আসেন, উনি খালি কাগজ নিয়ে আসছেন। গেল আরেকজনে যে মানে প্রধানমন্ত্রী আমি একটা ব্যাংক চাই, আচ্ছা ঠিক আছে তুই ব্যাংক চাই, দিয়ে দিলাম যা। বা একটা ইন্স্যুরেন্স কোম্পানি চাই, দিয়ে দিল। একদিনে বড় কিন্তু সময় লাগে না। যাওয়া কি এত সহজ? অনেকে তো যেতে চায় না, ওই যাইয়ে যদি একটু দেশটা আকর্ষণ করতে পারে, এটা তো দয়ের সাগর মাননীয় প্রধানমন্ত্রী, মানে পৌঁছতে হবে সেইভাবে পৌঁছতে যাদের ভাগ্য না পৌঁছে না, এই যাদের সৌভাগ্যটা হয় তারাই এটা মাত্র পেতে পারে। সারাদিন করবেন হবে না, হঠাৎ করে কেউ কোনদিন কিছু করেন নাই, অথবা এই দলও সে কোনদিন করে নাই, তার 14 গোষ্ঠীও আওয়ামী লীগের ধারে কাছে ছিল না, হঠাৎ করে চোখে পড়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী। এই বলে ভাগ্য, আচ্ছা সবাই ভারতের ভাগ্য খুলে গেছে, যাই ধরার সাথে দিয়ে দিলাম, যাও হয়ে গেল, তাই না? আপনি যদি এখন দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে যারা আছেন তাদের বা যারা সুযোগ সুবিধা নিচ্ছে এই সময়, যদি আমাকে বলতে বলেন, নির্দ্বিধায় বলে যেতে পারি যে তাদের অনেকেই 90% তাদের কোনো আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড ছিল না, তাদের বাপ দাদা বা তাদের নিজেদের, তারা কিন্তু এই তোষামত করে শুধুমাত্র এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য, ভোগ নেওয়ার জন্য তোষামত করে শেষের দিকে চলে এসেছে। এখন আমি সেই জন্য বলি যে এখন দেখেন আমাদের এখন আর ওই যে আগে যে সময়ের ব্যবধানে সব চেঞ্জ হয়ে যায়। 70 নির্বাচন টাকাই লাগে নাই, এবার 14 সালে নির্বাচন বঙ্গবন্ধু করেছেন, 1 পয়সাও লাগে নাই, বরং বঙ্গবন্ধুকে মানুষ উল্টো টাকা দিয়েছেন। তার মধ্যে ধনাঢ্য ব্যক্তি দাঁড়িয়েছিলেন মুসলিম লীগের অদুজ্জামান সাহেব, বিপুল ভোটে তরুণ শেখ মুজিব,
তাকে পরাজিত করেছেন। পরিস্থিতিটা এখন সময় পরিবর্তন এইটা হয়ে গেল। আব্দুল আওয়াল মিন্টু, একটু আপনার কাছে ফিরতে চাই, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা নাই, নাকি হচ্ছে আমরা অন্যরকম একটা ম্যানেজমেন্টের দিকে যেতে পারি? অন্যরকম ম্যানেজমেন্ট কেন বলছি, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন আমরা দেখছি, তারা তহবিল সংগ্রহ করে, তারা কথা বলে, এবং এইগুলো আইন কানুনের মধ্যে কোনো রেস্ট্রিকশন একটা ব্যবস্থার মধ্যে আনা যায় কিনা, সংক্ষেপে বলবেন একটু, সময় শেষের দিকে। আপনাকে বুঝতে হবে একটা জিনিস, প্রথম যে কাজটা দরকার সেটা হলো বাংলাদেশে একটা ইমিডিয়েটলি একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন। অর্থাৎ যদি ইলেকটেড গভর্নমেন্ট হয় তাদের একটা জবাবদিহিতা থাকে। এখন আপনি যে আঙ্গিকে বিচার করেন, কেউ কিন্তু খুব কম লোকে বিশ্বাস করে যে আমাদের দেশে এখন একটা ইলেকটেড সরকার আছে, কিন্তু তার থেকেও বেশি খারাপ যখন ওনারা গলাবাজি করেন যে দেশে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক সরকার দ্বারা দেশ পরিচালিত। তো প্রথম থেকে তো দাপ্পাদির শুরু। এবার আপনি ছোটোখাটো যে নেতা, এগুলি দিয়ে তো আপনি কোনো সমাজ চেঞ্জ করতে পারবেন না। এক, দুই নম্বর হলো, যদি আপনি এখন ফ্রি ফেয়ার ইলেকশন যদি করতে হয় আপনাকে, বর্তমান সরকার তো এতদিন দেয় নাই, ভবিষ্যৎ দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো একমাত্র হয়েছে সরকার পরিবর্তন। সেটা দুইভাবে হতে পারে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, আর নয় বর্তমানে এখন যে, কারণ এই সরকারের আমলে ওই যে একটু আগে যে প্রতিষ্ঠানের কথা বললাম, প্রতিটি প্রতিষ্ঠান নট অনলি কবজায় চলে গেছে, বা প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসপ্রাপ্ত অথবা অত্যন্ত দুর্বল। অথবা আপনি যদি গভর্নেন্স, যেটা আমরা সুশাসন বলি, আপনি যদি গুড গভর্নেন্স ফেরাই আনতে চান, আপনি যদি আইনের দ্বারা শাসিত হওয়ার পরিবর্তে আইনের শাসন প্রবর্তন করতে চান, তাহলে আপনাকে তো প্রথম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই গণতান্ত্রিক সরকার তো এনারা না, এবং এনারা কোনোদিন করতেও পারবে না। তো সেজন্য যেটা দরকার সেটা হলো একটা জনগণের আন্দোলন, যে আন্দোলনে এই সরকারের পতন ঘটবে, তারপরে আপনাকে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন, যে ইলেকশনের মাধ্যমে জনগণের একটা সরকার, অর্থাৎ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যেই গণতান্ত্রিক সরকার তর্ক বিতর্কের মাধ্যমে, একটা ডেলিবারেটিভ পলিটিক্সের মাধ্যমে আমার দেশে ব্যালেন্স আইন কানুন তৈরি করবে, এবং এই এতদিনে চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য, খাজনা উঠানোর জন্য, মুদ্রা পাচারের জন্য যত রিগ্রেসিভ রুলস রেগুলেশন করতে, এগুলিকে আপনাকে বাদ দিতে হবে। তাহলে একটা সমাধান আসতে পারে। শেষ করতে হবে, সময় শেষ। তখন কাজী ফিরোজ রশীদ, আপনি কোনো কিছু যুক্ত করবেন সংক্ষেপে? আসলে সহসাটা শেষ হবে না, আপনি যারা বলতেছেন, আশা করতে পারি না। কারণ সমাজের বিবেকবান মানুষগুলো যখন নিজেদের স্বার্থে, ব্যক্তির স্বার্থে বিবেকহীন হয়ে যায়, সমস্ত ইনস্টিটিউশনগুলো যখন মনে করে যে আমাদের কিছু করার নাই, আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, আমার সেই করে জীবনে উন্নয়নের জন্য আমি বিবেকহীন হয়ে যাব, তখন কিন্তু ওইটা হতে বাধ্য। সেই জন্য যখন মিন্টু ভাই বলেছেন যে দেখেন একটি সরকারের পতন হতে পারে কিসে, এটা নির্বাচনের মাধ্যমে, অথবা আমাদের বুদ্ধে 90-তে যে আন্দোলন করেছিলেন সমস্ত জাতি একসঙ্গে যদি একটা আন্দোলন করে, তাহলে আন্দোলনের মাধ্যমে, অথবা তৃতীয় কোনো পন্থায়। এইগুলো কোনটাই এই দেশে বিরাজমান না। অতএব এই সরকার 42 সাল পর্যন্ত যাবে, যা বলতেছে, আমাদের দেখতে হবে যে কোথায় যায়, এবং এই বিবেকবান লোকগুলো যদি কখনো ঘুরে দাঁড়ায়, বিবেকবান বলতে আমি বলতেছি যে দেশে বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী, সাধারণ লোকরা, তারা যখন ঘুরে যাবে, তখন কিন্তু সরকার বাধ্য হবে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে ছিল এই পর্যন্ত, শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ঈদ মোবারক।